সরকারি আয়োজনের দিক থেকে অবশ্যই এক ধরনের ছন্দপতন আছে। প্রথম বর্ষপূর্তি যে এক ধরনের উচ্ছ্বাস ছিল, ওই উচ্ছ্বাসটা হয়তো ওইভাবে এবারের মধ্যে নাই। কিন্তু এর বাইরেও সামগ্রিকভাবে জনগণের মধ্যে বা বিভিন্ন যারা অংশগ্রহণকারী ছিলেন স্টেক হোল্ডার তাদের মধ্যে থেকে অনেকগুলো অনুষ্ঠান আমরা দেখছি। ওই সময় তো শহীদ আবু সাঈদের ছবিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মারা হচ্ছে, সেটা একটা গুরুত্বপূর্ণ। তারপরে আপনার গায়েবা না জানা যায়, এটা যেটাতে আমরা নিজেরা অংশগ্রহণ করছি, এটা আর একটা গুরুত্বপূর্ণ। তো কিন্তু আন্দোলনে এর পরবর্তী যে পর্যায়টা, যেটাকে আমরা বলতে পারি যেটা আন্দোলন থেকে গণ অভ্যুত্থানের রূপ নিছে যে সময়টাতে, বিশেষ করে 18-19 তারিখের 19শে জুলাইয়ের পর থেকে, এই সময় 18-19 জুলাই থেকে, যেটা একবারে জনগণের স্বতঃস্ফূর্ত নেমে আসা এবং জনগণের নেতৃত্বে, তখন আর ওই রকমভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিডারশিপ, হ্যাঁ এক ধরনের মোরাল লেজিটিমেসিও ওদের ছিল, আমাদের ছিল ওই অর্থে। কিন্তু জনগণ নিজেদের মতোই সংগঠিত হয়ে নিজেদের মতো লড়াই রেজিস্ট করতেছিল। বিশেষ করে যে মানুষের রেজিস্ট্যান্সটা, এটা হচ্ছে সবচেয়ে সুন্দর ছবি বাংলাদেশের গণ অভ্যুত্থানের, জুলাই গণ অভ্যুত্থানের। মৃত্যু তো মর্মবিদারক, কিন্তু মানুষের লড়াইটা মৃত্যুর পরেও, এত মানুষ শহীদ হওয়ার পরেও যে মানুষ বারবার বারবার ফিরে এসে যে লড়াইটা করতেছে, এটা হচ্ছে বাংলাদেশের গণ অভ্যুত্থান, জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার মনে হয় যে ছবিগুলো। মানে একটা তো দুইটা না, তো অনেক ধরনের। আমার মনে হয় যে এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আমাদের জেনারেশন বা যারা অভ্যুত্থানে ছিলেন, অন্যান্য আগের জেনারেশনের লোকরাও যারা যুক্ত ছিলেন, সবাই মিলে একটা রিয়েলিটি মানুষের কাছে তুলে ধরতে পারছেন যে আসলে আহ, যে কোনো ফ্যাসিস্ট গভর্নমেন্ট বা যে কোনো অটোক্রেটিক রিজিম, সেই রেজিমকে আসলে জনগণের শক্তির সামনে রেজিম দাঁড়াইতে পারে না। ফলে আহ, এটা হচ্ছে এক ধরনের আমার মনে হয় যে বাংলাদেশের ডেমোক্রেসির শক্তি পরীক্ষার মতো ছিল, এবং এই শক্তিতে বাংলাদেশের জনগণ জিতছে। এরপরে ঘটনাগুলো অনেক ক্ষেত্রেই অবশ্যই পুরাতন বৃত্তে ফিরে যাওয়ার মতো করেই করতেছে, সেটাও আমরা দেখতেছি। কিন্তু একই সাথে আহ, এটা এরকম না যে এই কারণে যে ঘটনাটা ঘটছে জুলাই গণঅভ্যুত্থানে, এটা ব্যর্থ হয়ে গেছে বা এটা এক ধরনের অসফল বলা যায়। ওইটা ওই ক্ষেত্রে সফল, ইভেন্ট আকারে সফল। এর পরবর্তীতে আমাদের ব্যর্থতা হইতে পারে যে আমরা এটাকে ম্যাটেরিয়ালাইজ করতে পারি নাই, এটাকে আমরা বাস্তব রূপ দিতে পারি নাই। তার কারণগুলো তো হচ্ছে রাজনৈতিক দলের মানে এক ধরনের ইমিডিয়েট পলিটিক্যাল রেজাল্ট পাওয়ার তাড়না। এই জন্য নির্বাচন কেন্দ্রিক এক ধরনের উত্তাপ চড়ানো হয়েছে যে নির্বাচন হইলে সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু আমরা দেখতেছি যে ঠিক হচ্ছে না। এবং বলা হচ্ছিল যে নির্বাচিত সরকার সংস্কার করবে, কিন্তু আজকে 6 মাস হয়ে গেছে, সংস্কার হয়নি। বলা হয়েছিল বিচার হবে, কিন্তু আমরা বিচারের কিছুটা অগ্রগতি দেখতে পাচ্ছি, কিন্তু এইটা কতটুকু মানে কার্যকর হবে, সেটা তো কার্যকর হওয়ার আগ পর্যন্ত আমরা বলতে পারতেছি না। ফলে এগুলো আসলে রাজনৈতিক দলগুলোর বাগবাটোয়ারা কেন্দ্রিক যে রাজনীতি, এবং রাষ্ট্রের সবগুলো অঙ্গ প্রতিষ্ঠানকে যেভাবে হচ্ছে যে আবার ক্যাপচার করার যে প্রবণতা, যে কারণে গুরুত্বপূর্ণ সংস্কার, বিশেষ করে দুদক, তারপর বিচার বিভাগ, তারপর হচ্ছে যে আপনার ব্যাংকিং ব্যবস্থায়, তারপর হচ্ছে যে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ বদ্ধ যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের ক্ষেত্রেও আমরা দেখতেছি যে এক ধরনের আগের চলে রয়ে গেছে। ফলে এই জিনিসগুলো তো যতটা না অভ্যুত্থানের ব্যর্থতা, তার চেয়ে বেশি রাজনৈতিক দলগুলোর এক ধরনের জনগণের সাথে আহ, মানে কথার বর খেলাপ হিসেবে দেখা উচিত। এটা তো তারা বেছে নিছে, তাদের একটা রাজনৈতিক প্রত্যেকের রাজনৈতিক একটা কম্পাস থাকে, তারা তাদেরটা বেছে নিচ্ছে। এবং এটা তো মানুষ বিচার করবে, ভোটের সময় বিচার করবে, বা মানুষ হচ্ছে দেখবে যে আসলে তারা কোন চিন্তা, কোন দর্শন অনুযায়ী রাজনৈতিক দল চালাচ্ছে। কিন্তু অবশ্যই তারা একটা পলিটিক্যাল ক্যাম্প বেছে নিচ্ছে, এটা তো দৃশ্যমান। সেটা আমার মনে হয় না। আমার মনে হয় যে এনসিপিতে নারীদের একটা বড়সড় অংশগ্রহণ ছিল, এখন নাই কেন বা হচ্ছে না কেন, সেটা তো অবশ্যই তাদের রাজনৈতিক ক্যাম্প বেছে নেওয়ার কারণে হয়েছে।
গণতন্ত্র পুরো মানে গণতন্ত্র সিস্টেমটাই হচ্ছে যে একটা ত্রুটিপূর্ণ কিন্তু মানে কার্যত আমাদের কাছে সহজলভ্য একটা পদ্ধতি। মানে এর বাইরে তো আর কোনো পদ্ধতি আমাদের কাছে জানা নেই যার মাধ্যমে আমরা আসলে জনগণের পার্টিসিপেশন নিশ্চিত করতে পারবো। ফলে আমি মনে করি যে নির্বাচনের মাধ্যমে মানুষ ভোটাধিকারের সুযোগ পাইছে। নির্বাচনের রেজাল্ট কিভাবে কি হয়েছে সেটা তো একটা তর্কের বিষয়, কিন্তু মানুষ ভোট দিতে পারছে। আপনি এটা বুঝেন যে নির্বাচনের রেজাল্ট হচ্ছে রাত্রে হয়েছে, এরপরে রাজনৈতিক দলগুলো কে কতটুকু নিল না কি নিল না, সংসদের ভিতরে কিভাবে তারা রাজনীতি করতেছে, এটা আলাদা গল্প। কিন্তু বিকাল পর্যন্ত তো মানুষ 15 বছরে 3টা মানে ভুয়া ইলেকশনের পরে মানুষ ভোট দিতে পারছে। দ্যাট ইজ দ্য ডেমোক্রেটিক এক্সারসাইজ যেটা মানুষ করতে পারছে। এটাই আমাদের এক ধরনের পুরো অভ্যুত্থানের একটা বড় ধরনের সাফল্য হচ্ছে এইটা। এরপরে ডেমোক্রেটিক্যালি ইলেক্ট হয়ে বা বিরোধী দলে হয়ে তারা কি করতেছে সেটা তো আসলে জনগণ চেক অ্যান্ড ব্যালেন্সে রাখতে পারবে না যতক্ষণ না প্রতিষ্ঠানগুলো, যেটা আমরা বলতেছি সংস্কারের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হচ্ছে। ফলে এটা একটা সেট, একটা ছোট ইলেকশন দিয়ে হবে না। সেটটা কিন্তু ছিল 3: সংস্কার, বিচার এবং ইলেকশন। কিন্তু আমাদেরকে এখন মনে হচ্ছে যে আমরা ইলেকশনের দিন মানুষ খুবই আনন্দ সহকারে ভোট দিতে গেল, এই ভোট দিয়ে তার কর্মসারা, এরপরে আর তার কোনো কাজ নাই, জনগণের নাগরিকদের আর কোনো দায়িত্ব নেই। এবং যারা নির্বাচিত হয়েছেন বা যারা বিরোধীদের হয়েছেন সবাই মিলে একটা আন্ডারস্ট্যান্ডিং যে ওকে, এবার আমরা জনগণকে ভুলে যেতে পারি, এবার আমরা 5 বছর তা আছি, এমপি আছি, মন্ত্রী আছি। ফলে 3টা শর্তের মধ্যে মাত্র একটা শর্ত পূরণ হয়েছে অভ্যুত্থানের মধ্যে দিয়ে, যে কথাগুলো বলা হচ্ছিল বারবার, বড় কথা 3টা, তো এর মধ্যে একটা মাত্র বাস্তবায়ন হয়েছে। বাকি 2টা বাস্তবায়ন ছাড়া গণতন্ত্র সম্ভব না। মানে প্রতিষ্ঠান শক্তিশালীকরণ, প্রতিষ্ঠান যতক্ষণ না এমনতর শক্তিশালী হবে যে মানে ক্ষমতাসীনদেরকে প্রশ্ন করা যাবে, তা এবং ক্ষমতাসীনদের প্রশ্ন করার কারণে আঘাতপ্রাপ্ত হইতে হবে না বা আক্রান্ত হইতে হবে না, ততদিন পর্যন্ত ওই রকম শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে। বিচার বিভাগ স্বাধীন করতে হবেই, আপনার দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করতে হবে, আপনার ব্যাংকিং খাতে যে রকম নৈরাজ্য চলতেছে এই নৈরাজ্যকে বন্ধ করার জন্য যে আইনগুলো প্রস্তাব করেছে আইনগুলো করতে হবেই। মানে আপনার এই প্রতিষ্ঠান শক্তিশালী না করাটাই হচ্ছে যে ফ্যাসিজম হওয়ার বা স্বৈরাচারী রাষ্ট্র মানে রাষ্ট্র কৌশলের আপনার হচ্ছে যে যাত্রাপথ, মানে একটা ঢোকার পথ। ফলে ওইটা যদি আপনি আবার রেখে দেন একই রকমভাবে, তাহলে আবার স্বৈরাচার ফ্যাসিবাদ আসবে, আবার মানুষ জীবন দেবে, এইটা হইতে পারে না। ফলে আমাদেরকে বিচার আর সংস্কার যেই মানে কথা ছিল এটা বাস্তবায়ন করতেই হবে। আমার মনে হয় না যে ওনার ফিরে আসা বা না আসা দিয়ে বাংলাদেশের মানে রাজনৈতিক যেই প্রক্রিয়া এটার কোনো ব্যাঘাত হবে। বরং বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়াতে এই 3টা ঘটনাই হবে। নির্বাচনের কথা ছিল এবং নির্বাচনটা নিয়মিত হইতে হবে, এবং স্থানীয় নির্বাচনগুলোতেও আমরা মানুষের অংশগ্রহণ দেখতে চাই। ভোট রেজাল্ট কি হবে না হবে সেটা কিন্তু মানুষ যাতে নিয়মিত ভোট দিতে পারে, গণতান্ত্রিক প্র্যাকটিসটা এক্সারসাইজটা করতে পারে, এটা একটা কথা। আর সেকেন্ড হচ্ছে সংস্কার আর বিচার, এই 3টা জিনিস। এবং সংস্কারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতেছে আজকাল সেটা হচ্ছে অর্থনৈতিক সংস্কার। সেখানে আসলেও কি না আসলেও কি, যদি বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার না হয় রাষ্ট্র অস্থিতিশীলতার মধ্যে পড়ে যাবে। আবার অর্থনৈতিক সংস্কারের জন্য আরও সবগুলো প্রতিষ্ঠান, রুল অফ ল লাগবে, আপনার মানে ডেমোক্রেটিক প্র্যাকটিসটা মানে করার মতো সুযোগ দিতে হবে বিরোধী দলকে। এখন বিরোধী দল যদি মাইর খায় এবং বিরোধী দল আবার মাইর দেওয়ার চেষ্টা করে, একটা ইনস্টেবল সিচুয়েশন, এবং ওর ভিতর দিয়ে কেউ বিনিয়োগ করতে আসবে না, ব্যবসা হবে না, আরও অনেকগুলো জটিলতা তৈরি হবে যদি সংস্কার আর বিচারটা না হয়। একই আওয়ামী লীগ রাজনীতি অবসলেট হয়ে গেছে বাংলাদেশে একটা, মানে এটার আর কোনো মানে আপনার কি বলা যায়, এটার আর কোনো কার্যকারিতা নেই। কোনো জিনিস দরকার হইলে না এটা আসলেও কি না আসলেও কি এটা নিয়ে ভাবা যাবে, কিন্তু এটার আসলে কোনো কার্যকারিতা নেই যেটা আসলে কোনো রকম গুণগত পরিবর্তন রাজনীতিতে ঘটবে, এটা তো সত্য না। বরং আমি মনে করি যে তাদের আগে বিচার হইতে হবে। বিচার হওয়ার পরে যদি তারা এরপরে সোসাইটিতে যারা সন্ত্রাস করে নাই, তারা যদি যে সে আওয়ামী লীগের লোকজন যদি রাজনৈতিক প্রক্রিয়া অংশগ্রহণ করতে চায় তারা করবেন, সেটা তো তাদের নাগরিক অধিকার, গণতান্ত্রিক অধিকার। কিন্তু এখন আওয়ামী লীগের কোনো তো কার্যকারিতা নাই রাজনীতিতে।